আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের একটি সমস্যার সমাধান করব। শুরুতে প্রশ্নটা দেখে নেই। এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর একটা কোণ, সেই কোণের নামটা এ, এর সমদ্বিখণ্ডক যেটা আছে সেটা এডি এবং এটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আর একটা দেওয়া আছে হলো উদ্দীপক এবিসি ত্রিভুজের বিসি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই দেওয়া আছে। তাহলে এডি এবং বি পরস্পরকে এবং এরা জি বিন্দুতে ছেদ করবে। তাহলে এখানে যে খেয়াল রাখতে হবে ডি বিন্দু যেটা আছে এটাকে কিন্তু মধ্যবিন্দু বলা হয় নাই, কিন্তু এই জায়গায় এসে দ্বিতীয় উদ্দীপকে যেটা বলা আছে সেটা কিন্তু এই ডি এবার মধ্যবিন্দু, ইটা এবার মধ্যবিন্দু। উদ্দীপকের আমি সাথে সংশ্লিষ্ট দুইটা আছে খ এবং গ, এরা সরাসরি উদ্দীপকের সাথে সম্পর্কিত দুইটা ম্যাথ। একটাতে প্রমাণ করতে বলছে বিডি এবং ডিসি। বিডি এবং ডিসিটা কি? ডি বিন্দু ছিল আমাদের একটা কোণ, এ কোণের সমদ্বিখণ্ডক আমাদের অন্য বাহুতে গিয়ে যেখানে ছেদ করে সেখানে যে দুইটা আমাদের অংশ বিভক্ত হয়েছে সেই দুইটা অংশের অনুপাত। আর এ বি বা বি এ যেটাই বলি এই দুইটা হলো দুইটা বাহুর অনুপাত। তাহলে যে দুইটা খণ্ড হয়েছে সেই খণ্ড দুইটার অনুপাত আর দুইটা পাশ আমাদের কোণের সাথে আমাদের যে ওই বাহু দুইটা আছে সেই বাহু দুইটার অনুপাত আমাদের সমান হবে। এর পরবর্তীতে বলা আছে যে এই ত্রিভুজের আমাদের যে ই এফ বাহুটা তৈরি হয়, যেখানে আরেকটা আছে এসি বাহুর সাথেই ইএফ বাহুটা এসির একটা অংশ, কম্পেয়ার করে বোঝাতে হবে যে এসি বাহুটা হলো ইএফ এর 6 গুণ এই দুইটা। তো শুরুতে আমরা এখন ক নম্বরে আসি। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য যদি 5 ডিগ্রি হয় তাহলে কোণগুলো নির্ণয় করতে হবে। তো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়, যখন সমকোণী ত্রিভুজ বলছি, সমকোণী ত্রিভুজ নিজেই আমাদের 90 ডিগ্রি, ওইটা বাদ দিলে তাহলে বাকি দুইটা কোণের যোগফল থাকবে হলো 90 ডিগ্রি, কারণ তিন কোণের যোগফল হতে হবে তো 180। তো সমকোণী ত্রিভুজের সমকোণটা তো নিজেই 90 ডিগ্রি নিয়ে গেল, তার মানে বাকি দুইটা কোণ মিলে আমাদের 90 ডিগ্রি হবে। এই প্রশ্নটা একদমই সোজা। তাহলে এখন আমরা এই যে কোণ দুইটা দেওয়া আছে আমরা ধরে নিলাম সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় একটা এক্স, একটা হলো এক্স প্লাস 5 ডিগ্রি। এখানে কিন্তু আমাদের বলেছে পার্থক্য হলো 5 ডিগ্রি। তাহলে প্রথমটাকে আমাদের এক্স ধরলাম, দ্বিতীয়টাকে এক্স প্লাস 5 না ধরে যদি এক্স মাইনাস 5 ধরে তারপরে অঙ্কটা মিলবে। মানে দুজনের পার্থক্য, একজন যদি 10 হয় আরেকজন 15 হবে, ইভেন একজন 10 হলে আরেকজন 5ও হতে পারে। তো আমরা এখানে প্লাস নেই ক্যালকুলেশনটা করেছি। তাহলে ক্যালকুলেশনটা আমাদের দাঁড়াবে হলো প্রথমটা আমাদের যদি এক্স হয়, দ্বিতীয়টা যদি এক্স প্লাস 5 হয়, এই দুইটা মিলেই হলো আমাদের 90 ডিগ্রি। এই লাইনে পরের লাইনে এইখানে তোমরা নিচেও লিখতে পারো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে 2x যেটা আছে আমি এই পাশ থেকেও করতে পারি যে এক্স আর এক্স এই দুইটা মিলে হলো আমাদের 2x প্লাস 5 ডিগ্রি ইকুয়াল 90। এখন এই 5 যদি ওই পাশে শিফট হয়ে যায় তাহলে আমাদের কি হবে, যেটা আমরা সরাসরি লিখে দিয়েছি কারণ ক্যালকুলেশনটা অনেক ছোট। তাহলে 2x ইকুয়াল 85 ডিগ্রি, তাহলে x কত 42.5 ডিগ্রি। তাহলে একটা যদি 42.5 ডিগ্রি হয় প্রথমটা, দ্বিতীয়টা তো আমরা তার সাথে 5 ডিগ্রি আরও একসাথে যোগ করে দিব। তার মানে পরেরটা হবে কত? পরেরটা হবে এর সাথে 5 যোগ করলে আমাদের 47.5 ডিগ্রি। তার মানে সূক্ষ্মকোণটায় এক সূক্ষ্মকোণ, একটা হবে 42.5, একটা হবে 47.5, আর আমার সমকোণ যেটা আছে সেটা হলো 90 ডিগ্রি। এইভাবে সিম্পল একটা ইকুয়েশন ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ম্যাথটা করতে পারি। এই টাইপের ম্যাথ সাধারণত এমসিকিউতে চলে আসে, যেটা আমরা একদম খুব অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটরে ম্যাথগুলো করে ফেলবো। পরবর্তী যে ম্যাথটা আছে সেই ম্যাথটা এখানে দেখি। প্রশ্নের শুরুতে আমাদের যেটা দেওয়া ছিল, আমি যে যতটুকু এখন হাইলাইট করব সেটাই হলো প্রশ্নের শুরুতে দেওয়া ছিল, যে এইখানে শুধু এইটুক যে আমাদের শুরুতে ত্রিভুজ ছিল, এইটুক শুধু ত্রিভুজ ছিল। এই ত্রিভুজে বলা আছে ত্রিভুজে যদি আমি এখানে এই যে এ কোণটা আছে আমি ধরে নিলাম কোণটাকে এমনভাবে দাগটা দিলাম যেন এটা এই পাশে যদি আমাদের থেটা ডিগ্রি হয় তাহলে এ পাশে আমাদের থেটা হবে, সমান দুইটা ভাগে ভাগ করলো। তাহলে এই এডি রেখা কি করলো, শুধু এ কে সমান দুই ভাগে ভাগ করলো। ভাগ করার সময় এখন ভূমিতে কোথায় মিলবে সেটা আমাদের যায় আসে না, কোনো একটা জায়গায় মিলতে পারে। এখন যখন ভাগ করলো তখন এই কোণের সাথে যে দুইটা বাহু আছে, যে কোণকে এ কোণকে আমরা ভাগ করেছি, তাহলে এ কোণের সাথে আমাদের দুইটা বাহু আছে, একটা হলো আমাদের এ বি আর একটা হলো এসি। তাহলে এখন আমাদের এই এ বি এবং এসি এর অনুপাত, এই দুইটার অনুপাত হবে কি, এই যে আমাদের কোণ সমদ্বিখণ্ডক বাহুটা, এই বাহুটা আমাদের যখন তৃতীয় বাহুতে মিলেছে তখন আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটা অংশে বিভক্ত হলো, একটা হলো বিডি আর একটা হলো ডিসি। ওদের প্রমাণ করে দেখাতে হবে যে এই বিডি আর ডিসি এই যে অনুপাতটা আছে সেই অনুপাতটা একই। তো সেই অনুপাতটা আমরা করব। এখানে শুধু অঙ্কনের জন্য আমরা একটা জিনিস এক্সট্রা করে নিব, যে ত্রিভুজ যতটুকু আছে সেটা দিয়ে আমাদের প্রমাণ যথেষ্ট না, তো প্রমাণের বেলায় আমরা কিছু এক্সটেনশন করে নিব। সেই এক্সটেনশনটা কেমন, যদি আমি বলি যে আমাদের শুরুতে ত্রিভুজটা ছিল কেমন, এরকম একটা ত্রিভুজ ছিল। এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজের আমাদের বি এ বাহুটা, বি থেকে এর দিকে যে বাহুটা যাচ্ছে এই বাহুটাকে আমরা আরো সামনের দিকে বাড়ায় দিই। তারপরে এই যে এডি রেখাটা আছে
এডি রেখাকে আমরা সমান্তরাল একটা রেখা যদি ড্র করি, অর্থাৎ এডি রেখার সমান্তরাল একটা রেখা আমরা ড্র করা শুরু করলাম, তাহলে এদিকে চলে যাচ্ছে। তাহলে দুইটা রেখা পরস্পর কোন একটা বিন্দুতে মিলিত হলো, সেই মিলিত বিন্দুটার নাম দিলাম আমরা হলো ই। এই বিন্দু দেওয়ার পরে ওইখানে কিন্তু আবার এক্সট্রা একটা অংশ আছে, কিন্তু ওই এক্সট্রা অংশ আমরা শো করি না। আর আমরা আঁকানোর সময় যেহেতু এটা সম্পাদ্য না উপপাদ্য, আমরা আমাদের মতো করে মোটামুটি একটা চিত্র এঁকে দেই। তো এইখানে জাস্ট আমি ইনক্রিজ করি, ইনক্রিজ করার পরে সমান্তর করলাম, দুইটা যতটুকু মিলে ততটুকু দিলাম। যদি কখনো এক্সট্রা অংশ এসেও যায় তাহলে এই অংশটা তোমরা ইরেজার দিয়ে মুছে দিবে। এইটা হলো আমাদের অঙ্কন একটা বাড়তি অংশ। এখন প্রমাণের বেলায় এখানে যেটা লেখা আছে আমি এই জায়গায় এবার ব্যাক করব, তার আগে তোমাকে নোট থেকে একটু দেখিয়ে নিই। আমাদের মূল চিত্র হলো এরকমটা, যেটা আমরা অঙ্কন সহ এখানে দেখানো আছে। মূল চিত্র এইটুক হলে এখন আমরা ফোকাস করব কতটুকের সাথে, আমাদের শুধু এখানে তোমরা ফোকাস করো এইটুক, যে এইটা আমাদের কত, এইটা ধরলাম এটা হলো বি, এই বিন্দুটার নাম হলো ডি, আর এই বিন্দুটার নাম হলো সি। এই যে ভূমি যে বাহুটা আছে সেটা, এখানে আমাদের এই জায়গায় যে বাহুটা আছে সেটা হলো, এটা ধরে নিলাম এটা হলো এ, আর এই যে বাহুটা আছে সেটা হলো আমাদের ই। এইটুক থাকলো। তো এই যে বাহুটা আছে এটা খেয়াল করো, আমরা কিন্তু অঙ্কনের সময় বলেছিলাম যে এডি এর সমান্তরাল সিই আঁকি। এডি এর সমান্তরাল মানে এই দুইটা রেখা যে পরস্পর সমান্তরাল, এটা কিন্তু আমরা একদম 100% কনফার্ম, কারণ প্রশ্নে বলছে আর আমরা তার সাথে মিলে এইভাবে অঙ্কনটা করেছি। এর সাথে অঙ্কনের সময় আরেকটা বাহু আসছে, যেটা আমরা নিয়েছি কোনটা, এই যে এটা বাহু ত্রিভুজে আগে থেকে ছিল, সেটা হলো এসি একটা বাহু ছিল। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে এটা দুইটা সমান্তরাল রেখা, ব্ল্যাক যে দুইটা রেখা আছে এডি আর হলো ইসি, এই দুইটা সমান্তরাল রেখা, আর যেখানে ইসি হলো তাদের ছেদক। তো দুইটা সমান্তরাল রেখাকে যদি কোনো সরল রেখা ছেদ করে তাহলে একান্তর কোণ দুইটা সমান। তো সেজন্য আমরা বলতে পারি এইখানে যে একান্তর কোণটা, এইখানে একান্তর কোণটা, এই দুইটা পরস্পর সমান। এই দুইটা পরস্পর সমান। তার আগে আমি মেইন অঙ্কে একবার চলে আসি। এই যে দাগটা এডি দাগটা ছিল, এডি দাগটা কি টাইপের ছিল, এডি দাগটা ছিল যে এটা হলো আমাদের এ কোণের সমদ্বিখণ্ডক। এ কোণের সমদ্বিখণ্ডক যদি হয়, তবে ধরে নেই যে এইখানে যে কোণটা আছে এই কোণটা হলো থেটা, আমাদের এই কোণটা থেটা, তাহলে অবশ্যই আমাদের এই কোণটাও আমাদের থেটা হবে, কারণ সমান দুই ভাগে। আমি থেটা না ধরে এক্স ওয়াই জেড যে কোনো কিছু ধরতে পারতাম, আপাতত থেটা ধরে নিচ্ছি। এখন আমরা এদিকে ব্যাক করি, এখানে বললো যে এই কোণটার নাম কি, এই যে কোণটা থেটা সেটা তো এটা থেটা, তাহলে এই কোণটা থেটা হলে নিয়ম অনুসারে তাহলে এটা ওখানে থেটা হবে, দুইটা পরস্পর সমান। তাহলে এখন এই ত্রিভুজে ব্যাক করি, এই ত্রিভুজে আমরা যেটা পাচ্ছি এই যে কোণটা আছে সেটা আমাদের থেটা ডিগ্রি হবে, এরকম একটা কোণ থাকলো। তারপরে আমরা এই ত্রিভুজের আরেকটা পার্ট আমরা চিন্তা করব। এই অংশে আমরা ত্রিভুজের যে বিই যে বাহুটা আছে, আমি বিই বাহুটা চিন্তা করলাম, এইটা হলো আমাদের বি বাহু আর এইটা হলো ই বাহু। বি বাহুর এইখানে বি বাহুর এইখানে আমাদের একটা বিন্দু আছে হলো এ। এরপরে এই যে বাহুটা আছে, এই যে এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটা তো সমান্তরাল, মানে নিচে আমাদের যেটা ছিল এই যে এখানে যে আমাদের বিসি বাহুটা ছিল এটা তো সমান্তরাল। তো এই নিচের অংশটা আমি ছেদ করব না, এটা হলো তাহলে বিই একটা সরল রেখা। এই বিই সরল রেখার সাথে আমাদের এইখানে যেটা আছে সেটা হলো ডি বিন্দু, আর এটা ডি বিন্দু, আর এটা হলো আমাদের সি বিন্দু। এই যে দুইটা রেখা আছে এরা তো সমান্তরাল। এই সমান্তরাল রেখা আগের চিত্রে আমরা ভূমিটাকে মার্ক করছিলাম, ভূমিটাকে হাইলাইট করছিলাম। এবার আমরা হাইলাইট করলাম কি, আমাদের এই যে বিই যে বাহুটা আছে এটা কি দাঁড়াচ্ছে, একটা সরল রেখার উপরে দুইটা সমান্তরাল রেখা। বিই একটা সরল রেখা, তার উপরে সমান্তরাল রেখা একটা আছে হলো একটা এডি আর একটা সিই, এই দুইটা সমান্তরাল রেখা। এই দুইটা যদি সমান্তরাল রেখা হয় তাহলে আমরা কি বলি, একই রেখার উপরে দুইটা সমান্তরাল রেখা থাকলে তাহলে আমাদের অনুরূপ কোণ দুইটা সমান। অনুরূপ কোণ এখানে কি আছে, মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণ পরস্পর সমান। এবার প্রশ্নে মেইন চিত্রে আমরা চলে আসি। মেইন চিত্রে আমাদের এই যে এ কোণের এইখানে যে কোণটা ক্রিয়েট হয়েছে সেটাকে কিন্তু আমরা থেটা দ্বারা ডিনোট করছি। ইনফ্যাক্ট এখানে আমাদের দুইটাই থেটা, কারণ যেহেতু সমান দুই ভাগে ভাগ হয়েছিল। এখন আপাতত এইটা ফোকাস করি, এইটা যদি থেটা হয় তার মানে এটাও আমাদের থেটা, আর এটা যদি থেটা হয় তাহলে এটাও আমাদের থেটা, কারণ এই দুইটা পরস্পর সমান। তাহলে এবার আমরা ম্যাথে ব্যাক করে চলে আসি। আমরা এই কোণটাকে থেটা কেন দিয়েছিলাম, কারণ এই দুইটা কোণ পরস্পর সমান, আর প্রশ্নের শুরুতেই বলা ছিল যে এই কোণ দুইটা এরা সমান ভাগে ভাগ হয়েছে। আমি তার একটা মান দিলাম জাস্ট বোঝানোর জন্য, তোমরা এভাবে লিখবে না, থেটা দিয়ে লিখবে না। আমরা একটু পরে আমাদের বইয়ে চলে যাব, গাইডে চলে যাব, ওইখানে যেভাবে লেখা আছে তুমি সেভাবে দিতে পারো। আবার তোমার যদি মনে হয় না আমি সি এ ডি কে থেটা ধরে নিলাম সাথে, তাহলে আমাদের বি এ ডি থেটা হলো, তাতেও কোনো সমস্যা নাই, যে কোনো একটা প্যাটার্ন ফলো করলেই হবে। তাহলে এখন এইখানে আমাদের এই কোণটা থেটা হয়েছে কেন, আমাদের এই যে কোণটা আছে এই কোণের সাথে কম্পেয়ার করে। আবার এইটা আমাদের এখন এই দুইটা কোণ যেহেতু সমান, কেবল প্রমাণ করলাম, তাহলে এইটা থেটার জন্য আমাদের এটাও থেটা হয়ে গেল। এইটা হলো আপাতত আমাদের একটা চিত্র আসলো। তো এখন এইটুকু আমাদের দরকার নাই, এটুকু আমরা এখন মুছে দেই। তাহলে এই যে আমাদের ত্রিভুজ, এখন আমরা ত্রিভুজের মধ্যে শুধুমাত্র ফোকাস রাখবো কোনটা, আমি শুধুমাত্র এইটুকের মধ্যে ফোকাস রাখি।
এইটুকের মধ্যে ফোকাস রাখলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের দুইটা কোণ আমাদের পরস্পর সমান। তাহলে সিই কে যদি ভূমি ধরি, ভূমি ধরা বাধ্যতামূলক না, বাট কথার কথা আমরা ভূমি ধরে নিচ্ছি, তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে ভূমি সংলগ্ন, ভূমি সিই সংলগ্ন কোণ দুইটা পরস্পর সমান। আর আমরা কিন্তু 6-7 বেশ কয়েকটা এরকম জ্যামিতি পড়ে আসছি 6-7/8 যে কোনো ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুইটা পরস্পর সমান হয়। তাহলে এই কথাটাকে যদি আমরা একটু উল্টা করে বলি যে ভূমি সংলগ্ন কোণ দুইটা সমান হলে ত্রিভুজটা আমাদের সমদ্বিবাহু। তাহলে এখন এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের আমাদের যেহেতু এই দুইটা কোণ পরস্পর সমান, তাহলে আমাদের এইখানে যে বাহুটা আছে, অর্থাৎ এইখানে আমাদের এ ই বাহু আর হলো এইখানে আমাদের এসি বাহু, এই এসি বাহু এরা দুইটা পরস্পর সমান হবে, এটা আমরা প্রমাণ করলাম। প্রথমে প্রমাণ করলাম কোণের মাধ্যমে সমদ্বিবাহু, আর সমদ্বিবাহু মানেই হলো তার বাহু দুইটা সমান, সেটা আমরা লিখে রাখলাম, এই পর্যন্ত গেল। এরপরে এই জ্যামিতিটাই আমরা একটু, এই চিত্র কিন্তু আছে, এই চিত্রটা এবার একটু আমরা অন্যভাবে চিন্তা করব। শুধুমাত্র আমাদের এই যে এসি যে দাগটা আছে, এসি দাগটাকে বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে ত্রিভুজটা দেখতে কেমন হবে। আমরা আমাদের বইয়ে, পাঠ্য বইয়ে 28-29 নম্বর যে উপপাদ্য আছে, সেখান থেকে আমরা যেটা শিখেছি, যদি আমাদের কোনো ত্রিভুজ এমনটা হয় যে কোনো একটা বাহুর সমান্তরাল আর একটা বাহু আমাদের অঙ্কন করা হয়, তাহলে সমান্তরাল হতে হবে। কিন্তু সমান্তরাল বাহু অঙ্কন করলে দেখো, এই যে আমরা কি করলাম, যে কোনো একটা বাহু, আমরা এখানে ইসি বাহুর সমান্তরাল এডি অঙ্কন করলাম। বাস্তবে তো অন্যটা হয়েছিল যে আমাদের এডি এর সমান্তরাল করে আসলে ইসি অঙ্কন করা হয়েছিল। ব্যাপারটা যাই হোক, আমরা মেইন ত্রিভুজটাকে যদি এই অঙ্কের সাপেক্ষে শুধু ই বি সি চিন্তা করি, তাহলে এই ইসি রেখা সমান্তরাল হলো আমাদের এখানে এডি রেখা। তাহলে এই সমান্তরাল রেখাটা আমাদের এই যে কোন বাহু সমান্তরাল, ইসি বাহু সমান্তরাল, ইসি বাহু সমান্তরাল রেখাটা আমাদের বাকি যে দুইটা বাহু আছে, সেই দুইটা বাহুকে কিন্তু আলাদা আলাদা দুইটা খণ্ডে ভাগ করলো। একটা ভাগ হলো আমাদের এইটা, যেটা হলো আমাদের এবি, আর একটা ভাগ হলো আমাদের এইটা একটা ভাগ হলো। তারপরে আর একটা আছে কি আমাদের, এখানে একটা বিডি আর এখানে একটা ডিসি, এই দুইটা ভাগে ভাগ হলো। তো জ্যামিতির নিয়ম অনুসারে তাহলে এই দুইটা যে ভাগ আছে, এদের অনুপাতটা পরস্পর সমান হবে। অনুপাতটা তাহলে কত হবে, এখানে আছে হলো এ বি বা বি এ, আমি যেটাই লিখি এ বি অনুপাত, এটা হলো এই এই এ বি অনুপাত এই লিখলাম। তুমি কিন্তু এটাকে এ বি ডিভাইডেড বাই এই এটাও লিখতে পারো, যেটা লেখো সেটাই ঠিক, কোনোটাই ভুল না, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এটা হলো এই বাহুর আমাদের অনুপাত। আর এইখানে অনুপাতটা কি আসছে, এইখানে অনুপাতটা আসছে হলো বিডি ডিসি, এখানে হলো বিডি আর হলো অনুপাত, এটা হলো ডিসি, এটা আসছে। এইটুকু আমরা লিখে দিলাম। তাহলে এটাকে আমরা জ্যামিতিটা ইউজ করলাম যে যদি কোনো ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল অন্য একটা বাহু ড্র করা হয়, তাহলে নতুন বাহুটা আমাদের যে অংশটা আমাদের ভিতরেও আমাদের নতুন বাহু ক্রিয়েট করতে পারে, বাইরেও করতে পারে। তো এইখানে থিমটা বোঝাচ্ছে যে এই বাহু সমান্তরাল, এখানে আমাদের একটা বাহু ড্র করা হলো, তাহলে এই যে দুইটা বিন্দু আছে ত্রিভুজের বাহুকে, নতুন দুইটা টুকরাকে আমাকে কনভার্ট করলো। এই যে আমাদের দুইটা পার্ট আছে, এদের অনুপাতটা পরস্পর সমান হবে। এখন আমি যে চিত্রটা ড্র করলাম, তোমাকে এই চিত্রটা আসলে কখনোই ড্র করতে হবে না। আমি তিনটায়, এই চিত্রের পাশাপাশি আমি তোমাকে তিনটা আলাদা আলাদা দেখাচ্ছি। ওটা শুধুমাত্র তোমার ফোকাসটা এখন কোথায় আছে সেটা বোঝানোর জন্য। তোমার একটা চিত্রই যথেষ্ট, কিন্তু কখন তুমি কোথায় ফোকাসটা দিচ্ছ আমি সেটা দেখানোর জন্য আলাদা আলাদা চিত্রগুলো দিচ্ছি, তোমাকে আলাদা আলাদা চিত্রগুলো দেওয়ার কোনো দরকার নাই। তাহলে এখন আমরা এই দিকে খেয়াল করি, এই মূল চিত্রের সাথে আমরা এটাকে যদি কম্পেয়ার করি, তাহলে মূল চিত্রে আমরা যেটা প্রমাণ করেছিলাম এর আগের পার্টটাতে, সেটা হলো যে আমাদের এসি আর হলো এই, এইটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে এই দুইটা বাহু সমান, অর্থাৎ আমাদের এখানে ছিল এসি ইকুয়াল, এটা হলো এই, এইটা আমাদের ছিল। এই প্রমাণটা কিন্তু একটু আগে আমরা করে রেখেছি। আর এইবার আমরা দেখলাম যে এই দুইটা বাহুর অনুপাত পরস্পর সমান। আমাদের প্রমাণের বেলায় এখানে এ বি আছে, কিন্তু এই ছিল না, প্রমাণের বেলায় এই ছিল না, কারণ এটা হলো আমাদের মেইন ত্রিভুজের বাইরের অংশ। আমরা প্রমাণের সুবিধার্থে এই অংশটা নিয়ে আসছিলাম, কিন্তু বাস্তবে এই অংশ ছিল না। আর দ্বিতীয় কথা, প্রমাণের বেলায় এই আমাদের নাই। কিন্তু এইটা কি, আমি আমার প্রয়োজনে এই যে এই এবং এসি, এই দুটাকে কিন্তু রিপ্লেস করে বলতে পারি, এর পরিবর্তে এসি বসাতে পারি, এসির পরিবর্তে এই বসাতে পারি। এই লাইনটাতে এসে আমি শুধুমাত্র একটা চেঞ্জই করব, সেটা হলো এ বিটা এ বির মতোই থাক, আর এখানে এই যেটা আছে এইকে আমি এসি লিখে দিলাম, আর এখানে আমাদের বিডিটা, এই বাকি যে অংশটা আছে সেটা ঠিকই হলো। তো এখন যে লাইনটা চলে আসলো, এইটাই হলো সেই কাঙ্ক্ষিত লাইন যেটা আমাদের প্রমাণ করা দরকার ছিল। তো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলোই আমরা ধারাবাহিকভাবে আমাদের গাইডেও একইভাবে উল্লেখ করেছি, ভাষাসহ উল্লেখ করেছি। এখানে শুধু তোমাকে চিত্রটা আলাদা করে দেখানো হলো, আর পাশাপাশি কখন আমি চিত্রের কোন অংশটাকে ফোকাস করেছি সেটা তোমাকে ইন্ডিকেট করে দেখানো হলো। চলো এবার চলে যাই আমরা আমাদের মূল বইয়ে।
এখানে দেখো একইভাবে প্রথমে আমরা কি করলাম, অঙ্কন শেষে যে এই দুইটা বাহু সমান্তরাল ছিল, একটা তাদের ছেদক, তাহলে অনুরূপ কোণগুলো সমান, আমরা একবার অনুরূপ কোণ, অবশ্য আমি ওইখানে আগে একান্তর কোণ দেখিয়েছি তারপরে অনুরূপ কোণ দেখিয়েছি, একই কথা তুমিও এলোমেলো করলে সমস্যা নাই। অর্থাৎ এই দুইটা কোণ সমান কেন, অনুরূপ কোণের নিয়ম অনুসারে, এই দুইটা কোণ সমান কেন, তাহলে একান্তর কোণের নিয়ম অনুসারে। তাহলে এইটুক থেকে তাহলে এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সমদ্বিবাহু ত্রিভুজ ক্রিয়েট হলো, অর্থাৎ আমাদের দুইটা বাহু পরস্পর সমান। আবার ওই যে তৃতীয় যে সর্বশেষ ধাপটা যেটা ছিল, কোনো ত্রিভুজের সমান্তরাল বাহু যদি আরেকটা হয় তাহলে আমাদের ওই বাহুগুলোর অনুপাত সমান হবে, সেই অনুপাত সমান দিয়ে আমি এখানে পরবর্তী ধাপটা করে দিয়েছি। এবং পাশাপাশি আমরা ত্রিভুজের এই যে সাইড নোটগুলা, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা ওই ত্রিভুজের অপর বাহুদ্বয়কে বা এদের বর্ধিত অংশকে সমান অনুপাতে বিভক্ত করে। তো এই যে বর্ধিত অংশটা কিন্তু আমাদের আসে না এখানে, কারণ আমরা ত্রিভুজের ভিতরে দাগটা ছিল, কখনো মেইন ত্রিভুজের বাইরে যদি দাগটা চলে যায় তখন বলি বর্ধিতাংশে, কিন্তু এখানে আমাদের বর্ধিতাংশ ছিল না। এইখানে সাইড নোটটা তুমি দিয়ে দিবে যে এই কারণে আমি এই বাহুগুলোর অনুপাত পরস্পর সমান বলেছি। এখানে একটা এই বাহু আছে, আগের বেলা আমরা প্রমাণ করে রেখেছিলাম যে এই আর আমাদের এসি একই কথা, তো আমি এই এর পরিবর্তে আমি এসি দিয়ে তারপরে আমি এই প্রমাণটা করে দিয়েছি, আমার প্রমাণটা শেষ হয়ে গেল। এইকে এসি দ্বারা রিপ্লেস করলাম, অর্থাৎ বিডি ডিসি সমান এবি এসি। তুমি অনুপাত দিয়ে লেখো আর লবহর আকারে লেখো, যেটা লেখো সেটাই হবে। তবে ফাইনাল লাইনটা আমাদের প্রশ্নে যেরকমটা চাবে আমরা সেভাবেই রিপ্রেজেন্ট করব। গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। গ নাম্বার প্রশ্নে আমাদের ছিল যে একটা ত্রিভুজের দুইটা একই বাহুর দুইটা অংশ ক্রিয়েট হয়েছিল, একটা এসি বাহুর একটা অংশ ক্রিয়েট হয়েছিল ইএফ আকারে। এই দুইটা বাহুর মধ্যে সম্পর্ক কি হবে, এসি সমান 6 ইএফ অথবা ইএফ সমান 1/6 এসি। এইটা যে প্রমাণ, সেই প্রমাণটা এখন করব। আমাদের প্রশ্ন ছিল একটা ত্রিভুজ যে এবিসিতে আমাদের একটা এডি বাহু আছে এবং একটা বিসি বাহু আছে। আমরা সিআর বাহুটাকে এটা আপাতত আলোচনা করব না। এই বাহুগুলো পরস্পররা যে বিন্দুতে মিলিত হয়, যদি জি বিন্দুতে মিলিত হয় তো আমরা জানি যে মধ্যমা যেখানে মিলিত হয়, মধ্যমা ত্রয় না, যদি মধ্যমা দ্বয়, আমার মধ্যমা যদি অঙ্কন সঠিক থাকে তো মধ্যমা দ্বয় যেখানে মিলিত হবে সেটাকে আমরা ভরকেন্দ্র বলি। ভরকেন্দ্রকে সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য কোনো অক্ষর দ্বারা প্রকাশ করলে সমস্যা নেই। এই যে ভরকেন্দ্র দুই বাহু কেন বললাম, কারণ দুইটা মধ্যমা যেখানে মিলবে তৃতীয়টা ওইখান দিয়ে যাবে যদি আমাদের অঙ্কনটা ঠিক থাকে। তাহলে এখন এই জায়গায় আমাদের কিভাবে ওইখানে ইএফ বাহুটা তৈরি হলো, ইএফ বাহুটা তৈরি হয়েছে হলো ডি বিন্দুটা কি, এটা হলো এডি একটা মধ্যমা, অর্থাৎ নিশ্চিতভাবেই এখানে আমাদের এই যে ডি বিন্দুটা আছে এটা হলো একটা মধ্যবিন্দু। আবার বিই একটা আমাদের মধ্যমা, মধ্যমা মানেই হলো বি বিন্দু, বি শীর্ষ থেকে আমাদের বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলাম, তাহলে একটা বিই রেখাটা পেলাম। তাহলে বিই রেখাটা ডিই রেখাটা যদি যোগ করি তাহলে আমাদের এখানে একটা ডিই রেখা আসছে, এই রেখাটা আসলো। এরপরে সাথে আরো বলা আছে জি বিন্দু দিয়ে ডিইর সমান্তরাল যদি কোনো রেখা অঙ্কন করা হয়, তাহলে আমি এইখানে এই যে আমাদের ভরকেন্দ্র থেকে আরেকটা রেখা অঙ্কন করলাম, এবং রেখাটা কিভাবে অঙ্কন করলাম, এমনভাবে অঙ্কন করলাম যেন আমাদের এই ডিই এর সাথে প্যারালাল থাকে কোনটা, আমাদের জিএফ, এইটা আমাদের জিএফ, হ্যাঁ ঠিক আছে, এইটা আমাদের পরস্পর সমান্তরাল থাকে, এইটা আমাদের হলেই হবে। তাহলে এখন এই যে মধ্যবিন্দুর দুইটা মধ্যবিন্দুর যোগফলে যে একটা আমাদের ই বিন্দু আসছিল, সরলরেখার একটা অংশ ই, অর্থাৎ অন্যভাবে বলতে পারি এসি বাহুর মধ্যবিন্দু যে ই, আর এই দুই মধ্যবিন্দুর সমান্তরাল রেখার জন্য যে আর একটা এফ বিন্দু আসছে, তাহলে এসি রেখার উপরে আমাদের নতুন একটা বাহু ক্রিয়েট হলো, সেটা হলো ইএফ। আমাকে প্রমাণ করতে হবে এই ইএফ বাহু যেটা আছে, ইএফ বাহুটা হবে টোটাল এসি বাহুর এখানে 6 গুণের 6 ভাগের 1 ভাগ, বা ইএফ হবে এসি হবে হলো ইএফ এর 6 গুণ, যে কোনো একটাকে প্রুভ করতে হবে। প্রশ্ন আমাদের এখানে দিয়ে দিয়েছে এসি ইকুয়াল 6 এফ ইএফ, তাহলে আমরা এটাই প্রমাণ করব। প্রমাণটা এখানে যেটা দেওয়া আছে একদম ধারাবাহিকভাবে আমরা সবগুলো দেখিয়ে দিছি, যে কোথায় আমাদের এ বি এসি কীভাবে প্রমাণ করব সব বিস্তারিত লিখে দিছি। তো এই লেখাটাই আমি শুধু তোমাকে এখন আলাদা করে দেখাবো, কারণ আমি যখন এই লাইনে চলে যাচ্ছি বোঝানোর জন্য চিত্রটা হাইড হয়ে যায়, আমি আলাদা করে নোটে দেখাই দিচ্ছি। চিত্রে আমরা, এটা হলো আমাদের মেইন চিত্র, এই চিত্র থেকে আমরা একটা অংশ কাট করে শুধু নিয়ে আসছি, সে নিয়ে আসছি কোনটা, এ ডি এফ কে, এ ডি এফ এই অংশটাকে আমরা নিয়ে আসলাম। তো আমি সেটাই শুধু এখানে এডিই, এই এডিই কে এটাকে আমি আলাদা করে নিয়ে আসছি, তার মানে আমাদের ফোকাস আপাতত শুধুমাত্র এইখানে, এইটুকু আমাদের দেখাতে হবে। তো এইটা এখানে খেয়াল রাখতে হবে কি, এডি একটা মধ্যমা, জি বিন্দুটা কি ছিল, আমাদের দুইটা মধ্যমা যেখানে মিলিত হয়, অর্থাৎ ডি বিন্দুটা ছিল হলো, আমি এটাকে হাইড করে দিচ্ছি, হাইলাইট করে এখন আমাদের শুধুমাত্র এটা। তো আমাদের এই যে ডি বিন্দু এটা হলো এডি মধ্যমা, যেখানে জি হলো আমাদের ভরকেন্দ্র। ভরকেন্দ্র আমি কাকে বলছি আবারও রিপিট করি, যে যদি আমাদের ত্রিভুজের মধ্যমা ত্রয় বা মধ্যমা দ্বয় যেখানে মিলিত হবে সেই বিন্দুটাই হলো আমাদের ভরকেন্দ্র।
এবং ভরকেন্দ্র যদি হয় জি বিন্দু, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, এই যে আমাদের এ জি বাহুটা আছে, এইটা যদি আমাদের 2 একক হয়, তাহলে জি ডি বাহু এইটা আমাদের 1 একক হবে। কারণ ভরকেন্দ্র মধ্যমাকে সবসময় 2:1 অনুপাতে বিভক্ত করে। এইটা একটা ইনফরমেশন যে ভরকেন্দ্র হলেই মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। তো এইটার পরে আমি এখন আমাদের ওই যে বইয়ের সাধারণত 28-29 নম্বর উপপাদ্য যেটা আছে, যে ত্রিভুজের কোনো বাহু সমান্তরাল রেখা যে বাহিরে অথবা ভিতরে যেখানেই হোক যদি কোনো সমান্তরাল রেখা হয়, তাহলে আমাদের এইখানে যে বিন্দুতে আমাদের বিভক্ত করবে বাহুগুলো সেগুলোর অনুপাত আমাদের সমান হবে। ভরকেন্দ্র চিহ্নটা আপাতত বাদ দেই। তাহলে এখন এই যে ডিই রেখা আছে, ডিই রেখার সমান্তরাল একটা রেখা কি আছে, জিই। এই জিই হওয়ার কারণে আমাদের এডি রেখা দুইটা অংশে বিভক্ত হয়েছে। একটা হলো আমাদের এডি আর এডি না, একটা হলো আমাদের এজি, একটা হলো এজি আর একটা হলো জিডি। এই দুইটা অংশের অনুপাত। তাহলে এই বাহুটা যে দুইটা অংশে আমাদের ভাগ হলো, এই দুইটা অংশের অনুপাত কি হবে, এই পাশে আর একটা যে বাহু থাকলো ওই বাহুর যে দুইটা অংশ আছে তাদের অনুপাতের সমান হবে। তো এই অনুপাতটাকে আমরা লিখতে পারি, এটা হলো এ ই ডিভাইডেড বাই এটা হলো ই এফ। এখানে অবশ্য ই হবে না, এটা এফ হবে, এ এফ। এইভাবে এটা আমরা লিখতে পারি আমরা সেই উপপাদ্য অনুসারে। এখন এই উপপাদ্য ঠিক থাক, পাশাপাশি আমরা এখন কি বলতে পারি, এই যে এ জি অংশটা আছে, এ জি ডিভাইডেড বাই জিডি, যেহেতু জি বিন্দু ভর কেন্দ্র, তাহলে এই অনুপাতটাকে আমরা লিখতে পারি, এটা লিখতে পারি 2 ডিভাইড এটা হলো 1 ইকুয়াল এ ই ডিভাইডেড বাই ই এফ। এটা আমরা লিখে দিতে পারি, এটা আমরা লিখলাম। এই অংশটা শুধুমাত্র আমাদের ভর কেন্দ্রের নিয়ম অনুসারে। কিন্তু প্রমাণের বেলায় দেখো, প্রমাণের বেলায় আমাকে কি করতে হবে, ই এফ যে বাহুটা আছে, ই এফ বাহুর সাথে আমাদের এসি বাহুর একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে। কিন্তু এই আমরা যে এসি বাহুটাকে সম্পর্ক ক্রিয়েট করব, এসি বাহুর এখানে আমাদের কোনো মান নেই। তাহলে এমন আমরা ভাবে রিপ্রেজেন্ট করব যাতে করে এসি বাহুর সাথে আমরা তুলনা করতে পারি। তো এসি বাহুর সাথে তুলনা করার জন্য এখানে চিত্রটার দিকে আবার একটু খেয়াল করো। এই চিত্রে দেখো আমাদের যে এ ই বাহুটা আছে, ই বিন্দুটা কি ছিল, ই বিন্দুটা ছিল হলো টোটাল যে এসি বাহুটা, আমি এখানে ডট দিয়ে দেখাচ্ছি, যে টোটাল যে এসি বাহুটা আছে, ধরলাম এই যে আমাদের এসি বাহু যেটা আমি ড্র করি নাই, এই এসি যে বাহু আছে, এসি বাহুর মধ্যবিন্দু ছিল ই। তাহলে আমি যদি কোনো কারণে এ ই পর্যন্ত আসতে পারি, এই বাহুটাকে আসতে পারি, তাহলে আমি বলতে পারি এই বাহুটা হলো, এইখানে আমাদের সি থাকবে, অর্থাৎ এই বাহুটা আর ইসি বাহুটা সমান ই বিন্দু মধ্যবিন্দু। তাহলে এ ই বাহু বলাই মানে হলো এসি এর অর্ধেক। তাহলে প্রথমে আমরা এ ই পর্যন্ত আসবো, এই পর্যন্ত আসার পরে এই বাহুটাকে আমরা এসি বাহুর সাথে কম্পেয়ার করব, কারণ আমাদের প্রমাণের মধ্যে আমাদের এসি বাহুটা লাগবে। তাহলে এখন এই শুরুতে আমরা যেটা করি, শুরুতে আমরা এ ই পর্যন্ত আসবো। এ ই পর্যন্ত আসার জন্য যেটা করতে পারি, উভয় পক্ষকে আমরা যোজন করতে পারি, যোজন উভয় পক্ষেই হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 + 1 ডিভাইডেড বাই এটা হলো 1। যেহেতু আমি শুধু যোজন করব, এখানে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন না, শুধু যোজন করব, এখানে আমাদের কি আসবে, এটা আসবে হলো এ ই প্লাস হলো এটা হলো ই এফ ডিভাইডেড ই এফ, আগের মতোই থাকবে, ই এফ থাকলো। আর ই এফ বাহুটা আমার দরকার, এটা আমাদের প্রমাণের মধ্যে আছে। এখন আমরা এখানে শুধু যোজন করলাম, কারণ শুধু যোজন করলে সুবিধাটা কি, যে আমাদের এই যে এইখানে এটা আমাদের থাক, এটা আমাদের 3/1, এটাকে শুধুমাত্র তুমি যদি 1 লেখো তাতেও কোনো সমস্যা নাই, 3/1 লেখা আর 1 শুধু 3 লেখা একই কথা হবে। তাহলে এখন এই জায়গায় এ ই মানেটা কি হচ্ছে, এ ই যোগ ই এফ, এইটাকে আমরা সরাসরি বলতে পারি হলো, একটা ছোট সংশোধনী আছে এখানে, আসলে আমি লিখতে এ ই লিখে ফেলছিলাম, এটা হবে এ এফ প্লাস ই এফ, এটা আমাদের এ এফ বাই ই এফ, এটা থাকলো। তাহলে এ এফ প্লাস ই এফ এইটুকের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি হলো এ ই লিখলাম। আর এখানে ই এফ যেটা আছে, ই এফ কে আমরা ঠিকই রাখলাম। ই এফ কে কেন ঠিক রাখলাম, কারণ ই এফ আমাদের এটা রাখা দরকার, প্রমাণের মধ্যে আমাদের ই এফ আছে, তাই আমরা ই এফটাকে রেখে দিলাম। এই পর্যায়ে এসে আমরা কিন্তু এর আগেও দেখিয়েছি যে আমাদের এ ই যেটা ছিল, এ ই আসলে আমাদের এসি এর একটা পার্ট। তার আগে আমি শুরু থেকে আর গুণ করে নেই, তাহলে এখানে লিখতে পারি হলো এ ই সাথে 1 গুণ করলে এ ই থাকলো ইকুয়াল আমাদের 3, এটা হলো ই এফ, এটা থাকলো। প্রমাণের বেলা ই এফ আছে কিন্তু এ ই কিন্তু নেই, কিন্তু আমরা চিত্র থেকে এটা দেখতে পাই, তোমরা চিত্র থেকে আরেকবার খেয়াল করো যে এ ই মূলত ছিল হলো আমাদের এসি এর একটা অর্ধেক অংশ। এই বিন্দু যেহেতু মধ্যবিন্দু, তাহলে আমরা এ ই সমান ইসি, এই এ ই যতটুক ইসিও ততটুক, সেটাকে আমরা বলতে পারি এটা এসি এর হাফ। তাহলে যেখানে এ ই আছে, এ এর পরিবর্তে আমরা লিখতে পারি এটা হলো হাফ অফ এসি, আর এখানে 3EF, এটা আমাদের ঠিকই থাকলো। আমাদের এসির সাথে ইএফ এর সম্পর্ক ক্রিয়েট করতে হবে, হাফটাকে যদি দুই পাশে পাঠিয়ে দেই তাহলে এসি ইকুয়াল, এখানে
2 এর সাথে 3 মাল্টিপ্লাই হয়ে 6 হবে, 6EF, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। আর এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ ছিল, যেটা আমাদের প্রমাণ করা দরকার। এখানে যে লেখাগুলো লিখলাম আর যে কথাগুলো মুখে বললাম সেইটাই আমাদের গাইডে খুব সুন্দর করে ধারাবাহিকভাবে রিপ্রেজেন্ট করা আছে। এখানে একটু প্রথমে জুম আউট করে দেখাই যে এখানে যেটা দেওয়া আছে ত্রিভুজ ABC এর আমরা প্রথমে চিত্রটা ড্র করেছি। আমি তোমাকে আলাদা আলাদা করে চিত্র যেটা দেখিয়েছি, অর্থাৎ আমি ফোকাস করতে বলেছি যে এইখানে এখন ফোকাস করো, তোমাকে আলাদা করে চিত্র ড্র করার দরকার নাই। প্রথমে আমরা দিলাম যেহেতু আমাদের AD BE এবং এই মধ্যমাত্রায় আগে যে বিন্দু সেটাকে ডিনোট করে নিলাম, তাহলে ভর কেন্দ্র কি হবে 2:1 অনুপাতে বিভক্ত করবে। তো আমাদের টার্গেট যেহেতু এখানে BGE এই বাহু নিয়ে আলোচনা না, আমাদের আলোচনা হলো AD বাহুর সাথে কম্পেয়ার করে এই EF বাহু যেহেতু নিয়ে আসতে হবে, সেজন্য আমরা কি করলাম যে এই AD বাহু এটাকে যে দুইটা অংশে বিভক্ত হয়েছে GD ডিভাইডেড বাই AG। এখন দেখো আমি কিন্তু তোমাকে দেখিয়েছিলাম যে AG বাই GD, তখন হয়েছিল 2:1, কারণ উপরে পার্টটা বড়, আর এখানে লেখছে হলো 1:2, অর্থাৎ উপরে 1 চলে গেছে। তো তুমি যেটা দাও দুইটাই ঠিক, কোনোটাতেই ভুল হবে না এবং অ্যান্সারে অ্যাপ্রোপ্রিয়েট চলে আসবে। তো সেটাকে 2:1 এটা আমরা লিখে দিলাম, সাইড নোট দিয়ে দিব কেন আমরা এখানে 2:1 দিলাম। এরপরে যেটা করলাম এইটাকে আমরা শুধুমাত্র যোজন করলাম, বিয়োজন করি নাই। কারণ দেখো আমরা যদি বলি AF মাইনাস EF মানে কি, এটার মান আমরা এখান থেকে পাচ্ছি না। আবার যোজন বিয়োজন যদি করি তাহলে সেক্ষেত্রে আমাদের ওইখানে ওই যোজনের জায়গায় তো একটা মান আসবে, বিয়োজনের বেলায় কোনো মান আসবে না। এখানে একটা মিস্টেক আছে, শুধুমাত্র যোজন লিখে দিবে, এটা যোজন বিয়োজন হবে না। তাহলে এখন এইটাকে শুধু প্রথমে EF নিয়ে আসলাম, আর আমরা জানি AE যে বাহুটা আছে সেটা হলো AC এরই অর্ধেক, সেই জন্য এইটা সাইড নোটে দিতে পারো, এখানে লিখেও দিতে পারো। সেটা বললাম AE সমান হাফ অফ, এটা হলো AC, তারপরে মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সারটা চলে আসলো। তো আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো, এবং এই অধ্যায়ের যতগুলো আমাদের সম্ভাব্য প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো বিগত বোর্ডে আসছিল, সেগুলো আমরা সম্পূর্ণ সিলেবাস আমরা সম্পূর্ণ এখানে তোমাকে রিপ্রেজেন্ট করেছি, চিত্রসহ এবং QR কোড সহ সবগুলো রিপ্রেজেন্ট করেছি। আপকামিং পরীক্ষা যেগুলো হবে, বোর্ড পরীক্ষা যেগুলো হবে, এবং ভালো স্কুলের যে প্রশ্নগুলো যেগুলো প্রয়োজন হয়েছে সেই সংক্রান্ত সবগুলো প্রশ্ন তোমরা আমাদের এই চ্যানেলগুলোতেই পাবে। সব প্রশ্নের সমাধান পেতে আমাদের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী পর্বগুলোতে। খোদা হাফেজ।